সাগরদহনের অগ্নিশিখা লেখিকা জোনাইয়া জিনু পর্ব ২৮। ভোর ৪টা। সূর্যের চোখ ধীরে ধীরে খুলে যায়। প্রথমেই সে অনুভব করে এক অদ্ভুত উষ্ণতা, এক প্রশান্তি, একটা পরিচিত কোমল গন্ধ যেন তাকে ঘিরে রেখেছে। একটু নড়তে গিয়ে বুঝতে পারে সে তারার বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। তারার মসৃণ ধীর শ্বাসের ওঠানামা তার কানের কাছে স্পষ্ট হচ্ছে, যেন কোনো মৃদু সঙ্গীত। সূর্য কিছুক্ষণ স্থির হয়ে পড়ে থাকে, তারার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে অপলক, এত শান্ত, এত নিষ্পাপ, যেন কোনো কষ্ট কখনো স্পর্শ করেনি তাকে। এত কাছে থেকেও এই মেয়েটা তার কতটা দূরে। সূর্যের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। সে ধীরে ধীরে তারার কপালের উপর নিজের ঠোঁট ছোঁয়ায়, খুব আলতো করে ঠোঁট সরিয়ে দেওয়ায়। ঘড়ির দিকে তাকায়, 4:10 বেজে গেছে। তার কিছু কাজ আছে বাকি, সেগুলোই তাকে করতে যেতে হবে এখন। সূর্য আস্তে করে উঠে বসে, যেন তারা ঘুমের মধ্যেই নড়ে না যায়। সে বিছানা ছেড়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজা লাগানোর মৃদু শব্দ হয়, তারপর পানির কল ছেড়ে দেয় সে। ঠান্ডা পানির স্পর্শে তার শরীর কেঁপে ওঠে। গোসল ছেড়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার ভেতর নিজের প্রতিবিম্ব দেখে কিছুক্ষণ চুপ করে থাকে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টাওয়াল দিয়ে ভেজা চুল মুছে নেয়। তারপর কালো রঙের শার্ট বের করে ও ছাই কালারের প্যান্ট বের করে পরে নেয়। হাতের ঘড়িটা ঠিক করে নেয়, পায়ে কালো বুট জড়িয়ে নেয়। সূর্য এখন পুরোপুরি প্রস্তুত। সূর্য বিছানার কাছে এগিয়ে যায়। তারা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, যেন কোনো মিষ্টি রাজ্যে রাজ্যে হারিয়ে গেছে সে। ধীরে ধীরে নিচু হয়, তারার কপালের কাছে মুখ নিয়ে যায়, আলতো করে তারার কপালে চুমু খায়। একটু বেশি কিছুক্ষণ ধরে রাখে সূর্য। চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কিছু সময় তারার পানে তাকিয়ে থেকে এগিয়ে যায় দরজার কাছে। সূর্য ধীর পায়ে দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু শেষবারের মতো পেছনে ফিরে তাকায়। ভোরের আলোয় জানালা দিয়ে ছড়িয়ে পড়েছে তার কোমল রঙে। তারার মুখ ঠিক যেন কোনো দেবীর মতো দীপ্তিময় হয়ে উঠেছে। সেই দৃশ্য নিজের হৃদয়ে চিরস্থায়ী করে নিয়ে সূর্য দরজা টেনে বাহিরে চলে যায়, নিঃশব্দে পেছনে ফেলে যায় তার ঘুমন্ত প্রিয়সীকে। সকাল ৮টা। তারার ঘুম ভেঙে যায়। এখন পিটপিট করে তাকায় তারা। চোখ খুলে তাকাতেই বুঝতে পারে তার পাশে কেউ নেই, সূর্য তার পাশে নেই। তারা অবাক হয়, অলস ভঙ্গিতে উঠে বসে, আশেপাশে তাকায়, কিন্তু না, কোথাও দেখা নেই। তারার বুঝতে পারে সূর্য অনেক আগেই উঠে চলে গেছে। তার চোখ যায় দেওয়াল ঘড়ির দিকে। সকাল ৮টা বাজে, কলেজ যেতে হবে তাকে। সে আর মাথা না খাটিয়ে বিছানা ছেড়ে উঠে নেমে যায়। চোখ ডলতে ডলতে বেরিয়ে পড়ে সূর্যের রুম থেকে, সোজা চলে যায় তার রুমে রেডি হতে। নিজের ঘরে গিয়ে কলেজ ড্রেস বের করে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার শেষে রোজকার মতো রেডি হয়ে নিচে নামতেই আজমিরা বেগম ডেকে বলে ওঠে, তারা তোর খাবার বেড়ে রেখেছি, খেয়ে বের হ। আজমিরা বেগমের কথা শুনে তারা অলস ভঙ্গিতে বলে ওঠে, ক্যান্টিনে খেয়ে নিব মনি, এখন যাই। আর কিছু না বলে হাঁটা শুরু করে। আজমিরা বেগম পেছন থেকে ডেকেই চলেছে, তো তারার কোনো পাত্তা নেই। সে সোজা গাড়িতে উঠে গিয়ে বসে। গাড়িতে উঠতে রহমান চাচা গাড়ি স্টার্ট দেয়। তারাকে চলে যেতে দেখে আজমিরা বেগম হতাশার নিঃশ্বাস ফেলে। এই মেয়েকে নিয়ে আর সে পারল না। পরপর সবগুলো ক্লাস করে বের হয় তারা ও তার ফ্রেন্ডরা। আজ বেশি ক্লান্ত ছিল না, কেবলমাত্র একটা ক্লাসই হয়েছে আজ। তাই সময়ের তুলনায় অনেকটাই আগে ছুটি হয়েছে তাদের। আজ সারাদিন প্রণয়কে তার দেখা হয়নি, কারণ প্রণয়ের আজ ক্লাস ছিল না তাদের। তারা আশেপাশে প্রণয়কে খুঁজতে ব্যস্ত। কিছু সময় তাকাতেই তার চোখে যায় থার্ড ইয়ারের ক্লাসের দিকে। সেদিক থেকেই বেরিয়ে আসছে প্রণয়। প্রণয়কে দেখে তারার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। প্রণয় বের হতেই তারাদের চোখে পড়ে। হাত উঠিয়ে তাদের থামতে বলে। প্রণয়কে আসতে দেখে সকলে থেমে যায়। তারা তো মনে মনে বেশ খুশি হচ্ছে। প্রণয় তাদের কাছে এসে থামে, সকলের উদ্দেশ্যে বলে ওঠে, কি তোমরা সবাই কেমন আছো শুনি? প্রণয়ের কথায় সকলে মৃদু হেসে বলে ওঠে, ভালো। প্রণয় বলে ওঠে, কি তোমাদের আজ ক্লাস শেষ বুঝি? প্রণয়ের কথায় মাহিরা হেসে বলে ওঠে, হ্যাঁ স্যার, শেষ। মাহিরার কথায় প্রণয় হাতঘড়ির দিকে তাকায় একবার। প্রণয় তাকে হালকা হেসে বলে ওঠে, তো আজ তো তোমাদের আগে আগে ক্লাস শেষ, আর আমারও এখন আজ আর ক্লাস নেই, তো আজ যাওয়া যাবে তো আমার সাথে এক কাপ কফি খেতে? প্রণয়ের কথায় তারা যেন মেঘনা চাইতেই জল পায়। সে সবার কিছু বলার আগেই মাঝখান দিয়ে বলে ওঠে, হ্যাঁ, কেন নয় হিরো, আমরা অবশ্যই যাব। তারার কথায় সকলে আর কিছু না ভেবে হালকা হেসে মাথা নাড়ায়। ফারদিন বলে ওঠে, তারা যখন বলছে তখন যাওয়া যেতেই পারে। প্রণয় মনে মনে বেশ খুশি হয়। মনে মনে তারাকে প্রশংসায় ভাসিয়ে তোলে সে।
তারার পানে তাকাতে প্রণয় তারার লাজুক হাসে। প্রণয় তারার পানে তাকিয়ে হেসে বলে ওঠে, তাহলে যাওয়া যাক। প্রণয়ের কথা শুনে তারা ঠোঁট কামড়ে মাথা নাড়ায়। প্রণয় মৃদু হাসে, সকলেই সায় জানায় তাতে। হাঁটা দেয় কফি শপের দিকে। তারা আর প্রণয় পাশাপাশি হাঁটছে আর বাকিরা কিছুটা সামনাসামনি হাঁটছে। তাদের থেকে তারা লজ্জায় পুরো লাল হয়ে আছে। সেটা দেখে প্রণয়ের বেশ ভালো লাগে। দুজনের মাঝে নীরবতা কী দিয়ে শুরু করবে দুজনে ভেবে পাচ্ছে না। শুধু চুপচাপ হেঁটে যাচ্ছে কলেজের পাশের একটা কফি শপে গিয়ে তারা সবাই মিলে চলে যায়। তানিয়া বেগম ও শাহনাজ বেগম বাসায় তাদের ড্রয়িং রুমে বসে আছে। দুই বোন মিলে দিব্যি গল্পের আসর খুলে নিয়েছে। যেন তাদের গল্পের মাঝেই হুট করে শাহনাজ বেগমের ফোনটা বেজে ওঠে। শাহনাজ বেগম গল্প থামিয়ে পাশ থেকে ফোন হাতে নিতেই দেখেন শারমিন বেগম কল করেছেন। মুখে তার হাসি ফোটে। তিনি হেসে কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে শারমিন বেগম বলে ওঠে, হ্যালো শাহনাজ। শারমিন বেগমের কথায় শাহনাজ বেগম বলে ওঠে, হ্যাঁ আপা আমি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? শারমিন বেগমের কথায় শাহনাজ বেগম মৃদু হেসে বলে ওঠে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। তা ফোন দিলে যে কিছু বলবে? শাহনাজ বেগমের কথায় শারমিন বেগম বলে ওঠে, হ্যাঁ কাল তোদের আমাদের বাসায় দাওয়াত রইল, তোরা আসিস। তানিয়াও এসেছে, কাল না হয় আমাদের বাসা থেকে ঘুরে যাক। তিথিকে সাথে নিয়ে আসিস কিন্তু। শারমিন বেগমের কথায় শাহনাজ বেগম হালকা হেসে বলে ওঠে, ঠিক আছে আপা। শাহনাজ বেগমের কথায় শারমিন বেগম তাড়া দিয়ে বলে ওঠে, আচ্ছা তাহলে রাখি রে, অনেক কাজ বাকি আছে। আচ্ছা আপা। বলে দুজন ফোন রেখে দেয়। ফোন কাটতেই তানিয়া বলে ওঠে, কে রে আপা? তানিয়া বেগমের কথায় শাহনাজ বেগম ফোন পাশে রাখতে রাখতে বলে ওঠে, শারমিন আপা ফোন করেছিল। কি বলল? বলল কাল নাকি আমাদের দাওয়াত ওনাদের বাসায়। আমাদের যেতে বলেছে কাল ওনাদের বাসায়। শারমিন বেগমের কথায় তানিয়া বেগম শুধু ও বলেই শেষ করে। শাহনাজ বেগম বসা থেকে উঠে বলে ওঠে, যাই আমি বরং ঘরে যাই, কাল ও বাসায় গেলে তো কিছু নিতে হবে, সেটার ব্যবস্থা করে গিয়ে। শাহনাজ বেগমের কথায় তানিয়া বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। শাহনাজ বেগম চলে যায় তার ঘরে। শাহনাজ বেগম চলে যেতেই তানিয়া বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে চলে যায় তার ঘরে। সবেমাত্র বাড়ি ফিরেছে তারা, একেবারে সে বিন্দাস মুডে আজ। তার বেসুরো গলায় গান গাইতে গাইতে হিজাবের পিন খুলছে। আজ সে বেশ খুশি। তার কারণ প্রণয় কিছু সময় আগে তাকে নামিয়ে দিয়ে গেছে বাসায়। তার উপর প্রণয়ের সাথে বেশ অনেক সময় তার পার করা হলো। কফি শপে যাওয়ার পর পুরোটা সময় তারা প্রণয়কে আর চোখে পরখ করে দেখেছে। প্রণয়ের প্রতিটা আকার ভঙ্গিমা সে নিখুঁতভাবে দেখেছে। তবে সব কিছুর পরেও তার কোথাও একটা খারাপ লাগা কাজ করে গেছে। তার কারণ প্রণয়ের সাথে সে অ্যাড হতে পারেনি। সবাই তার সাথে ফেসবুকে অ্যাড হতে পারলেও সে পারেনি। তার কারণ তার তো কোনো আইডি নেই, তাহলে কি করে পারবে? আর সে না পারে এসব খুলতে, এসব সম্পর্কে তার ধারণা বরাবরই খুব কম। তার হাতে ফোন থাকেও লাভ নাই। তার কারণ ফোনটাতে শুধু একগাদা গেমসে ভরপুর। সে চাইলে এখনই ইউটিউব দেখে এক্ষুনি খুলে নিতে পারে, তবে সেটা সে করবে না। তার কারণ তাজের কড়া গলায় নিষিদ্ধ। তার ফোনে যা যা আছে সবটাই তাজ নিজে খুলে দিয়েছে। তাই তারা ভেবে নিয়েছে আজ বাসায় তাজ আসলে তাকে এই ব্যাপারটাই বলবে। আজ যে করেই হোক তাজকে রাজি করিয়েই ছাড়বে। সে যেভাবে হোক আজকের ভেতরে সে আইডি খুলে প্রণয়কে রিকোয়েস্ট দিবে। এটা সে পণ করেই রেখেছে। তারা এসব ভাবতে ভাবতেই কাবার্ড খুলে বাসার নর্মাল সুতির পাতলা ছাপা প্রিন্টের থ্রি পিস বের করে নেয়। এগুলোই পরবে সে। তুর্য তারাকুঞ্জে প্রবেশ করার পর থেকেই সে ওসব জিন্স ফিন্স পরা বাদ দিয়ে দিয়েছে। তার কারণ তুর্য তার থেকে বয়সে অনেকটাই বড়। তার চেয়ে বড় কথা, তুর্যকে সে ছোট থেকে দেখেনি, একসাথে থাকেনি। বাড়ির সকলের সাথে ছোট থেকে বড় হওয়া, তাদের চোখের সামনে বড় হওয়া। তাই সে এসব পরে ঘুরে বেড়াতো। তবে এখন এসব আর পরে না, যতটা পারে শরীর ঢাকার মতো করেই জামা কাপড় ব্যবহার করে। যদিও তারা কখনো শরীর দেখানোর মতো ড্রেস ব্যবহার করতো না, আর না করবে। তারা থ্রি পিস নিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে। এবার শুধু পালা সন্ধ্যা হবার। তাজ আসলে আজকেই তাকে ধরবে। সন্ধ্যার অনেকক্ষণ আগে তাজ তুর্য একসাথে বাড়িতে ফেরে। দুজন ফ্রেশ হয়ে নেয়। তাজ ফ্রেশ হয়ে চলে যায় তুর্যের ঘরে অফিস বিষয়ে কিছু কথা বলতে, কারণ তুর্যের আইডিয়া বেস্ট আইডিয়া।
তুর্যের এসব বিজনেসের আইডিয়া বেশ ভালো জানে। এমনকি তার বাবা চাচার শেষ তাদের মা চাচিদের নামে বিজনেস ওপেন করে সেটা সম্পূর্ণ তুর্যের আইডিয়া। তুর্যকে এক কথায় বলতে গেলে বিজনেসে কেউ কখনো হারাতে পারবে না, তাই সবসময় যা কিছু করার আগে তাজ একটিবার হলেও তুর্যের সাথে কথা বলে দেখবে। তুর্য যদি বলে এটা হবে না, তার মানে হবে না, আর যদি বলে এটা হবে তো এটাই হবে, যাই হোক না কেন। তাজ তুর্যের ঘরের সামনে গিয়ে দরজা খোলায় পায়, তাও তাজ নক করে বলে ওঠে, আসবো ভাইয়া। তাজের কথায় তুর্য তাকায় দরজার দিকে। সে বসে বসে ল্যাপটপে কিছু করছিল। তখনই তাজের কণ্ঠ পেয়ে মৃদু হেসে বলে ওঠে, আয়। তুর্যের অনুমতি পেয়ে তাজ প্রবেশ করে ভেতরে। তুর্যের কাছে গিয়ে দাঁড়ায়। তুর্য তা দেখে বলে ওঠে, কিরে কিছু কি বলবি? তুর্যের কথায় তাজ মৃদু হেসে তুর্যের পাশে বসে বলে ওঠে, হ্যাঁ বলতেই তো এসেছিলাম। তাজের কথায় তুর্য এবার তার কাজ ফেলে তাজের দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, কি কথা বল। তুর্যের কথায় তাজ বলে ওঠে, বিজনেসের জন্য আমাদের পিকে প্রিয়ন্তী ওয়্যার কোম্পানির জন্য এসেছিলাম একটু তোমার কাছে। তাজের কথায় তুর্য বলে ওঠে, বল কি বলবি। তুর্যের কথায় তাজ বলে ওঠে, কাল চায়না থেকে কিছু লোক আসবে আমাদের সাথে ডিল করতে, তবে তাদের কাছে আমাদের যে প্রেজেন্টেশন করার কথা সেটা কিভাবে করব বুঝতে পারছি না। আমি অনেক আইডিয়াও সাজিয়েছি, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। আমার মনে হচ্ছে না যে ফুলভাবে আমি কমপ্লিট করতে পারছি, তাই আর না পেরে তোমার কাছে এলাম। তাজের কথায় শুনে তুর্য শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখি আমায় তোদের প্রেজেন্টেশনটা দেখাতো। তুর্যের কথায় তাজ তার সাথে আনা ল্যাপটপ বের করে দেখাতে শুরু করে তুর্যকে। অন্যদিকে তারা কিছু সময় আগে শুনতে পেয়েছে তাজ বাসায় এসেছে। মোবাইল নিয়ে স্যুট লাগায় তাজের ঘরে। তবে সেখানে গিয়ে না পেয়ে যখন তুর্যের রুম পেরিয়ে চলে যেতে নিবে, তখন তাজের গলার আওয়াজ পায় সে। তারা থেমে যায়। উঁকি মেরে দেখতে পায় তাজ ও তুর্য বসে ল্যাপটপে কি যেন করছে। তারা যাবার সাহস পাচ্ছে না। এতে কি করে যাবে সেটাও বুঝতে পারছে না। তাকে তো আইডিটা খুলতেই হবে যে করেই হোক। তারা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের নখ কামড়াচ্ছে আর পায়চারি করছে। কখন তাজ বের হবে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়, কিন্তু তাজের বের হবার নাম নেই। এদিকে তারার যেন তর সইছে না। সে আর না পেরে সিদ্ধান্ত নেয় তুর্যের রুমে যাবে, যা হবার হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজে কিছুটা সহজ করে নেয়। দরজার কাছে গিয়ে নক করে বলে ওঠে, দা ভাই। তারার চিকন কণ্ঠ। দুজনের কথোপকথন থেমে যায়। একসাথে দুজনেই ফিরে তাকায় তারার পানে। একসাথে দুই জোড়া চোখ তার উপর পড়ায় কিছুটা অস্বস্তিতে পড়ে তারা। তবে তুর্য কিছু সময় পরই চোখ নামিয়ে নেয়। তাজ তারাকে দেখে হেসে বলে ওঠে, আরে বনু, আয়। তাজের কথায় তারা মনে মনে কিছুটা সাহস পায়। সে হেসে পা বাড়ায় ঘরের ভেতরে। তাজের সামনে গিয়ে আর চোখে তুর্যের দিকে তাকায় সে। তুর্য ল্যাপটপে কিছু একটা করতে ব্যস্ত। খুব মন দিয়ে করছে সে। তারা আসতেই তাজ তারার পানে তাকিয়ে বলে ওঠে, কিছু কি বলবি? তাজের কথায় তারা তুর্যের পানে একবার তাকায়। তারপর তাজের দিকে আমতা আমতা করে বলে ওঠে, এখানে বলা যাবে না তো, তুমি একটু আমার সাথে আমার ঘরে যাবে প্লিজ। তারার কথায় ল্যাপটপে থাকা তুর্যের চোখ ও ভ্রুজোড়া কুঁচকে যায়। কি এমন কথা যে তার সামনে বলা যাবে না? আলাদা করে ঘরে যেতে হবে? কোনো বড় কিছু কি হয়েছে নাকি সেটা ভেবেই তারার পানে তাকায় তুর্য। তবে তার সোজাসাপটা উত্তর দেয়, কি বলবি এখানেই বল বনু, আমার অনেক কাজ, এখন এখান থেকে ওঠা সম্ভব না। তাজার কথায় তারার হাসি মুখটা ফুস করে বেলুনের মতো চুপসে যায়। তবে সেও থামার পাত্রী নয়। আজ তো সে আইডি খুলেই ছাড়বে। তাজ ফের বলে, কি বলবি বল। তাজের কথায় মনে মনে নিজেকে বীর বাহাদুরের মতো সাহসী করে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, আমি ফেসবুক আইডি খুলতে চাই দা ভাই। এটুকু বলেই সে থামে না। তাজ হাঁ করার জন্য কিছু বলতে নিলে সে তার আগেই কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, প্লিজ ভাইয়া না করো না, আমি খুলতে চাই। আমার থেকে ছোট ছোট মেয়েরা এখন ফেসবুক চালায়, আর আমি কলেজে পড়ি। আমার ফ্রেন্ডদের সবার আইডি আছে, আমার নেই। প্লিজ খুলে দাও না ভাইয়া, প্লিজ প্লিজ। তারার দিকে আগে থেকেই তুর্য তাকিয়েছিল। সে ভেবেছিল কি না কি। তাজ কোনো কিছু না বলেই তুর্যের পানে তাকায়। তুর্য তাজের দিকে তাকায়। তুর্য কি ইশারা দিল কে জানে। তাজ দীর্ঘশ্বাস ফেলে তারার পানে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, ফোন ভাইয়ার কাছে দে, ভাইয়া খুলে দিক, আমি একটু কাজে ব্যস্ত আছি। তাজের কথায় তারা যেন আসমান থেকে টুক করে জমিনে পড়ে যায়। সে ভাবতেও পারেনি এত সহজে তার ভাই রাজি হয়ে যাবে। সে তো ভেবেছিল বেশ হম্বিতম্বি করবে, কিন্তু না, কোনো কিছুই তো সে করলো না। তারা তো মহা খুশি। তাজ খুলে দিক বা তুর্য, তার আইডিটা তো খোলা হবে নাকি।
তারা ফোন এগিয়ে দেয় তুর্যের কাছে। তুর্য সবসময়ের মতো গম্ভীর ভাব নিয়ে ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, তোর এখানে কাজ নেই, আইডি খোলার পর ডাক দিব, এসে নিয়ে যাস, একটু সময় লাগবে। তুর্যের কথায় তারা আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে চলে যায় সেখান থেকে। তারা চলে যেতেই তাজ তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কি করতে চাচ্ছ বলো তো ভাইয়া? তুমিই তো নিষিদ্ধ করেছিলে এসব খুলে দিতে, না? আবার তুমি বলছো খুলে দিতে, কি করতে চাচ্ছ বলো তো? তাজের কথায় তুর্য বাঁকা হাসে। তুর্যের হেসে হাসির মানে তাজ বুঝতে পারেনি। তুর্য তাজের প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বলে ওঠে, ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর কাজ কর। বলেই তুর্য সোফা ছেড়ে উঠে বিছানায় গিয়ে আতশোয়া হয়ে শুয়ে পড়ে। তাজ তুর্যের দিকে তাকায়। এ ছেলে সে জীবনেও বুঝতে পারে না, কখন কি বলে কখন কি করে কিচ্ছু না। তাজ হতাশার নিঃশ্বাস ফেলে কাজে মন দেয়। তুর্য তারার ফোনটা অন করে। তারার ফোনে কোনো লক সেট করা নেই। তুর্য খেয়াল করে তারার ফোনটা কিছুটা ফেটে গেছে গ্লাস, যেটা তার মোটেও ভালো লাগেনি। তার বউ কিনে এসব ভাঙা ফোন চালাবে? কখনোই না। তুর্য বেডের পাশে থাকা টেবিলের ড্রয়ার থেকে একটা ফোন বের করে, যেটা আইফোন 16 প্রো ম্যাক্স। সেটা সে কিছুদিন আগেই নিয়েছিল কানাডা থেকে। যদিও তার হাতে 3টে ফোন, তাই এটা সে তারাকে দিয়ে দিবে। সব কিছু আগে থেকে সেট করা আছে ফোনের, তবে যেহেতু সে ফোনটা ব্যবহার করেছে কিছুদিন, তাই কিছু জিনিস তাতে রয়ে গেছে তার কাজের, সেগুলো ডিলিট করতে ও আইডি খুলতে লেগে পড়ে তুর্য। তারা তহিদ খানের রুমে বসে বসে চকলেট খাচ্ছে আর অপেক্ষা করছে ফোনের জন্য, কখন তার ফোন আসবে। তহিদ খান এখন নিচে আসেন। তারা বাড়ি ঘুরতে ঘুরতে এসে তহিদ খানের রুমে এসে বসে, আর সেখানেই অনেকগুলো চকলেট পায়, সেগুলোই খেতে শুরু করে। তারার চকলেটে শেষ কামড় দেওয়ার পর পর তাজের ডাক আসে তুর্যের রুম থেকে। তারা ছুটে যায় সেদিকে। তুর্য রুমে প্রবেশ করে তাজের সামনে গিয়ে থামে। তাজ তারাকে দেখে বলে ওঠে, তোর ফোন নিয়ে যা ভাইয়ার কাছ থেকে। তাজের কথায় তারা তুর্যের দিকে তাকায়। তুর্য বিছানার কাছে দাঁড়িয়ে আছে। তারা সেদিকে যায়। তারাকে দেখে তুর্য ফোনটা বাড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, এটা আমার ফোন, তোকে দিলাম, তোরটা ভাঙা দেখলাম তাই। তুর্যের কথায় তারা ফোনটার দিকে তাকায়। অসম্ভব সুন্দর কালারটা, তার উপর আইফোন। সে তো খুশিতে পুরো গদগদ। ফাইনালি সে নতুন ফোন পেল। তারা খুশিতে ফোন উল্টে পাল্টে দেখতে ব্যস্ত। তুর্য তারার হাসি মুখের দিকে তাকিয়ে তার ঠোঁটও প্রসারিত হয়, তবে সেটা পর মুহূর্তেই মুছে ফেলে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নতুন ফোন আর আইডি খুলে দিয়েছি মানে এই না যে তুই আকাশে উঠতে শুরু করবি। মাথায় রাখিস কথাটা, যদি আকাশে উঠতে চাস তাহলে তোর ডানা ছাটার জন্য এই মেহেরাজ খান তুর্য আছে। তুর্যের কথায় তারার হাসি উবে যায়। ভয়ে শুকনো ঢোক গেলে সে। তুর্য ফের বলে ওঠে, এবার যা এখান থেকে। তুর্যের কথায় তারা অপমানিত হলো কিছুটা, যেন তার রুম থেকে কুকুরের মতো তাড়ানো হচ্ছে। বেশ গায়ে লাগে তার। তার আর একটা কথাও না বলে ধপধপ করে সেখান থেকে মুখ ফুলিয়ে চলে যায়। তারা যেতেই তুর্য মনে মনে হিংস্রতা নিয়ে বলে ওঠে, আমিও দেখি তুই কতটা উঠতে পারিস, কতদিন চলে তোর এই পুতুল পুতুল খেলা। তবে তোর ঠিকানা প্রণয় নয়, এই মেহেরাজ খান তুর্য। বলেই বাঁকা হাসে তুর্য। তারা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তুর্যের রুম থেকে সে রেগে বের হলেও এখন আর রাগ লাগছে না, বরং খুশি লাগছে। তারা ফোনটার দিকে তাকিয়ে বেশ খুশি হয়। কিছু একটা মনে পড়তেই তিথিকে নক দেয় সে, প্রণয়ের আইডির লিঙ্কের জন্য। তিথি অনলাইনেই ছিল। তারার মেসেজ আসার কিছু সেকেন্ডের মাঝেই তার রিপ্লাই আসে, তবে আইডির লিঙ্ক নয়, বরং তিথি উল্টো প্রশ্ন করে, তুই আইডি খুলেছিস কবে কখন? তারা হেসে রিপ্লাই করে, এই তো মাত্রই খুললাম। তারার কথায় তিরি একটা অবাকের ইমোজি দিয়ে বলে ওঠে, তোর ভাই দিল খুলতে? হুম, দিয়েছে। এসব স্যার, আগে আমাকে হিরোর আর বাকিদের আইডির লিঙ্কটা দে তো। তাদের কারো আইডি আমার কাছে নেই। তোর আইডির নাম জানতাম বলেই তোকে রিকোয়েস্ট মেসেজ দিয়েছি। তোকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, একসেপ্ট কর। তারার কথায় তিথি হোম জানায়। পরপর সকলের আইডিতে সে সেন্ড করে তারার কাছে। তারা সবার আগে প্রণয়কে রিকোয়েস্ট দেয়, তারপর এক এক করে বাকিদের। সকলে এই সময় অনলাইনেই ছিল। তারা আইডি দেখে রিকোয়েস্ট একসেপ্ট করে গ্রুপে অ্যাড করে কল দেয়। সকলেই তাকে ঘিরে ধরে প্রশ্নের কবলে। এক এক করে সব প্রশ্নে তারা বেশ অনেকটা সময় পেরোবার পর তারা সকলের সাথে কথা বলে কল রেখে দেয়। তারা কল কাটতেই তার চোখ পড়ে প্রণয় তার রিকোয়েস্ট একসেপ্ট করেছে। তারা খুশিতে প্রায় আত্মহারা। তারা খুশি দেখে কে সে প্রণয়কে কল করতে নিলে তার আগে প্রণয়ের কল চলে আসে। প্রণয়ের আইডির দিকে তাকায় সে। সাদা পাঞ্জাবি পাজামাতে, মাথায় টুপি, যেন সদ্য নামাজ থেকে আসার ছবি। শ্যামবর্ণ সেই মুখে সেই অপরূপ সুন্দর হাসি। তারা কলটি রিসিভ করে কানে নিতেই তার বুক ধুকধুক করতে শুরু করে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে, কথা বের হচ্ছে না। অপর প্রান্তে প্রণয়ও চুপ। দুজন দুজনার কেবলমাত্র নিঃশ্বাস শুনতে পাচ্ছে।
নিস্তব্ধতা কাটিয়ে এবার প্রণয় প্রথমে বলে ওঠে, কেমন আছো? প্রণয়ের কণ্ঠে ঘোর ভাঙে তারার, হালকা হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আপনি? প্রণয় বালিশ নিজের মাথার নিচে ভালো করে দিয়ে পাশ ফিরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি করছো? প্রণয়ের কথা শুনে তারা বলে ওঠে, কিছু না, এমনি বেলকনির ধারে দাঁড়িয়ে আছি। এভাবেই দুজন মাঝে কথা চলতে থাকে। রাত 9টা পেরিয়ে একটা, তো একটা পেরিয়ে 3টা পার হয়ে যায়, তবুও তাদের কথা শেষ হচ্ছে না। যদিও তারা প্রেমের কথা বলছে না, তাও যেন তাদের কথা শেষ হচ্ছে না। কথা বলতে বলতে এক সময় তারা প্রণয়কে কলে রেখে ঘুমিয়ে পড়ে। তারার কথা না শুনে প্রণয় অনেকবার ডেকেও যখন পায় না, তখন প্রণয় বুঝতে পারে তার ছোট্ট পরী ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। প্রণয় শুধু হালকা হেসে ফোনটা কেটে দেয়। তারা ঘুমের দেশে পুরোপুরিভাবে তলিয়ে গেছে। এভাবে কেটে যায় আরও 1 সপ্তাহ। এর মাঝেই তারা আর প্রণয়ের মাঝে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। দুজনের প্রতিদিন বেশ অনেক রাত করে ফোনে কথা বলে। মাঝে মাঝে তারাও তারার ফ্রেন্ডদের নিয়ে প্রণয় কফি শপে বা ফুচকা ট্রিট দিত কলেজের ফাঁকে। ইতিমধ্যে তারার ফ্রেন্ডরাও আঁচ করতে পেরেছে যে তারা প্রণয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তবে এই নিয়ে এখনও তারাকে কেউ কিছু বলেনি। প্রণয়ের সাথে মিশবার পর থেকে তারা যতটা পারে তুর্যকে এড়িয়ে চলে। শুধু পড়াশোনাটা ছাড়া বলতে গেলে তারা তুর্যকে এড়িয়ে চলে না, তবে প্রণয়ের সাথে কথা বলতে গেলে তারার আর তুর্যের কথা মনে থাকে না। কখন যে তার সময় চলে যায় সে জানে না। প্রণয়ের সাথে কথা বলা কালীন তুর্য তারাকে ডেকেও পায় না। নানান রকম অজুহাত দিয়ে সেটা এড়িয়ে চলে। তুর্যের রাগ হলেও সে চুপ থাকে, কোনো কিছুই বলে না। তারাকে তার মতোই চলতে দেয় তুর্য। তারা সব কিছুর মাঝে হয়তো ভুলেই বসেছে যে সে বিবাহিত। বিয়েটা যেভাবেই হোক না কেন, বিয়েটা তো হয়েছে, তুর্য তারই স্বামী। এর মাঝে তিথিদের দাওয়াত থাকলেও তারাকুঞ্জে তারা যেতে পারেনি, তার কারণ হুট করেই তানিয়াকে একটা কাজের জন্য সিলেটে যেতে হয়েছে। তার জন্য আর তাদের যাওয়া হয়নি, তবে তানিয়া আসলে তারা অবশ্যই যাবে তারাকুঞ্জে। অন্যদিকে তুর্য বসে আছে নিজ চেম্বারে, মাথা নিচু করে টেবিলের সাথে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। অমন সময় তার কেবিনে প্রবেশ করে তাজ। একটা খবর পেয়ে ছুটে এসেছে সে এখানে। কারো আসার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় তুর্য। তাজকে দেখে সে কিছুটা অবাক হয়। তাজ তুর্যের সামনে এসে বসে পড়ে। তাজকে দেখে তুর্য বলে ওঠে, হঠাৎ অফিসে এলি যে? তুর্যের কথায় তাজ হিসিয়ে বলে ওঠে, একটা খবর আছে। তাজের কথায় তুর্য বলে ওঠে, কি খবর? তাজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বনুর সাথে কয়েকদিন ধরেই একটা ছেলেকে দেখা যাচ্ছে ভাইয়া। ছেলেটার নাম নাকি পোকরাজ পোনাই, তাই তো? তাজের মুখ থেকে কথা কেড়ে নিয়ে শান্ত কণ্ঠে বলে তুর্য। তাজ অবাক হয়ে বলে ওঠে, তুমি জানো এটা? তাজের কথায় তুর্য বাঁকা হেসে বলে ওঠে, সব জানে আমি। তোর বোন সারা রাত জেগে ওই ছেলের সাথে কথা বলে, কফি খেতে যায়, ফুচকা খেতে যায়, আবার ভালোবাসে তাকে। তুর্যের কথায় হতবাক তাজ। সে আশ্চর্য হয়ে বলে ওঠে, কি বলছো এসব? এত কিছু হচ্ছে আর তুমি চুপ করে কেন বসে আছো ভাইয়া? কিছু বলছো না কেন বনুকে? তাজের কথায় তুর্য কিছু বলে না, শুধু হালকা হাসে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সামনের দিকে যায় কিছুটা। তুর্যের কেবিনে একটা বিশাল বড় থাই গ্লাস আছে, যেটা দিয়ে পুরো শহরের অর্ধেক অংশ দেখা যায়। তাজ তুর্যের উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। তুর্য থাই গ্লাসটির দিকে এগিয়ে গ্লাসটির উপর এক হাতে ভর দেয়, বাহিরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরের দিকে তাকায়। কিছু সময় চুপ থেকে বলে ওঠে, অনেক তো হলো, এবার না হয় তারাকেই বিচার করতে দে, সে কাকে বেছে নিবে। আমি তো আর এত বছর তার পেছন পেছন ছুটলাম, তাতেও তো কাজ হলো না। তোর বোন বোঝেনি আমার ব্যাকুলতা, বোঝেনি আমার ভালোবাসা, বরং মেতে আছে অন্য এক পুরুষের ভালোবাসায়। প্রণয়কে তারা ভালোবাসে, আমি এটা দেখতে চাই তারা কাকে বেছে নেয়, আমাকে না প্রণয়কে। তাই এখন হাল ছেড়ে দিয়েছি, যা হবে এখন না হয় হতে দে। তুর্যের কথায় তাজ উত্তেজিত হয়ে বলে ওঠে, কেন এসব করছো তুমি ভাইয়া? কেন বলে দিচ্ছ না তারাকে সবটা? এত বছরের অপেক্ষায় তুমি এত সহজে তারাকে ছেড়ে দিবে? তাজের কথায় তুর্য পেছন ফিরে তাকিয়ে হেসে বলে ওঠে, তোর কি মনে হয় বাবুইকে এত সহজে আমি ছেড়ে দিব? অবাক হয় তাজ। তুর্যের কথায় কিছুই সে বুঝতে পারছে না। তাজ এবার কিছুটা রাগ দেখে বলে ওঠে, তুমি করতে চাইছোটা কি ভাইয়া? আমায় একটু বলবে, আমি এসব নিতে পারছি না। তাজের কথায় তুর্য ফের হাসে। তাজের এবার রাগ হয় তুর্যের কথায় কথায় এমন রহস্যময় হাসার জন্য। ভ্রুকুচকে তাকিয়ে থাকে তুর্যের দিকে। তুর্য তাজের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর কি মনে হয় বাবুইকে এত সহজে আমি ছেড়ে দিব? কখনোই না। কখনো শুনেছিস কেউ কোনোদিন ইচ্ছে করে তার নিঃশ্বাস অন্য কারো হাতে তুলে দেয়? তাজ দুপাশে মাথা নাড়ায়। দেয় না তো তাহলে এটা কি করে ভাবলি যে আমি আমার শ্বাস প্রশ্বাস অন্য কারো হাতে তুলে দিব? আমি তো আর নিজের মৃত্যু কামনা করতে পারি না। তারার সঙ্গে ছেড়ে দিলে তো সেদিনই এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, সেদিন ছেড়ে দিতাম।
14 বছর আগে সব ছেড়ে যখন চলে গিয়েছিলাম তখন তারাকে ভুলে যেতে পারতাম, কিন্তু আমি তা করিনি আর না করব। এত সহজে তারাকে আমি ছাড়বো না। ও চাক বা না চাক, এই মেহরাজ খান তুর্যের হয়ে থাকতে হবে। আমার থেকে দূরে সরে যাবার রাস্তা বন্ধ, চাইলেও পালাবার পথ খুঁজে পাবে না। তার কারণ সব রাস্তা আঁকড়ে দাঁড়িয়ে আছি আমি। তারা যেখানেই যাবে আমায় পাবে তার রাস্তায়, বুঝতে পেরেছিস? তাজ তুর্যের কথায় কিছুটা হলেও বুঝতে পারে কিছু একটা তার মাথায় আসতেই সে অসহায় কণ্ঠে বলে ওঠে, যদি তারা প্রণয়কে বেছে নেয় তখন? তাজের কথায় তুর্য হাসে, যেন তাজের কথাটা একটা জোক ছাড়া আর কিছুই ছিল না। বড্ড মজা পেয়েছে সে। তাজ তুর্যের হাসির কারণ বুঝতে পারে না। তুর্য হাসতে হাসতে বলে ওঠে, সেটা কোনোদিন আর হবার নয়। তুই তোর বোনকে চিনিস না, এখনো তোর বোনের হাতের প্রতিটা আমার চেনা। বাবুই তো প্রণয়কে ভালোই বাসে না, বাবুই আটকে আছে প্রণয়ের মোহে, যেটা বেশি দিন থাকবে না। সেটা আর কিছুদিন পরই টের পাবি তোরা। ওই মাথা মোটা বোন আমাকেই বেছে নিবে দেখিস। তুর্যের কথায় তাজ কিছুটা শান্ত হয়, কারণ সে জানে তুর্য যখন বলেছে তার মানে সেটাই হবে। তাজ আর কথা বাড়ায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তুর্য মনে মনে বলে ওঠে, তবে আমাকে অবহেলা, আমাকে ছেড়ে অন্য এক পুরুষের সাথে দিনের পর দিন কথা বলা, ঘোরা, এসব কিছুর ফল তোকে পেতেই হবে বাবুই। এর শাস্তি তুই পাবি। বলেই তুর্য তার মুখে হিংস্রতা ফুটিয়ে তোলে।